যেসব ইউটিউবাররা, যেসব অনলাইন অ্যাক্টিভিস্টরা জন্মার মতো জেনারেল ওয়াকারকে আজও গ্লোরিফাই করছে, ওদের জন্মে ঠিক নাই। ওরা বাংলাদেশী না, ওরা বাংলাদেশের দুশ্মন। দর্শকবৃন্দ, এই ওয়াকার হাসিনাকে পাঠানোর পরে তার কথা ছিল, আপা আসিফ নজরুলকে সরকার প্রধান বানাবো, আপনাকে আবার তাড়াতাড়ি নিয়ে আসবো, অন্য কোন দেশে আপনি যাবেন না, যাওয়ার দরকার নাই। হাসিনার কোন প্ল্যান ছিল না ভারত থেকে অন্য কোথাও যাবে। দর্শকবৃন্দ, প্রিয় দেশবাসী, তার কোনো প্ল্যান ছিল না অন্য কোন জায়গায়। আপনাদেরকে একটা কথা বললে আজকের আপনারা অবাক হয়ে যাবেন। যেই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়করা গো ধরে বসলো যে আসিফ নজরুল না, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাই, এই ওয়াকার বলেছে না, বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্ত নিয়েছে। বুকে পাথর চাপা কি জানেন? সে বুঝলো আমরা যে প্ল্যান করেছি, প্ল্যানের সেটব্যাক। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বাংলাদেশের ক্ষমতা নেয়, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। হাসিনাকে বলা হয়, আপা আমরা তো আসিফ নজরুলকে চাইছিলাম, আমাদের চাকর আসিফ নজরুল, আমাদের একটা চাকর জাফর ইকবাল রে যেভাবে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের চাকর বানাইছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন চাকর পাইয়া গেছি, জাফর ইকবালের আত্মীয়। এই মাদার ফাকারকে আই এম সরি এই সানবে বেচকে মুজিব শেখের পরিবারের কল্যাণে ব্যবহার করা হবে। হাসিনাও সন্তুষ্ট ছিল। আসিফ নজরুল যদি চিন্তা করে দেখেছেন আল্লাহ বাংলাদেশকে কিভাবে রক্ষা করেছে, চিন্তা করে দেখেছেন আসিফ নজরুলকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় বসানো হতো প্রধান উপদেষ্টা, আজকে বাংলাদেশ কোথায় যেত? চিন্তা করে দেখেন আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াতো আসিফ নজরুল যদি দেশের প্রধান উপদেষ্টা হতো। আজও হাসিনা বাংলাদেশ রুল করত, দিল্লি থেকে, ভারত থেকে, ক্যালকাটা থেকে বাংলাদেশ রুল করত। ওয়াকার থাকতো সশস্ত্র বাহিনীর প্রধান, আর আসিফ নজরুল থাকতো তাদের আজ্ঞাবাহী ফখরুদ্দিন ফকু। এর সব ষড়যন্ত্রের পার্ট জেনারেল ওয়াকার, অর্থাৎ বাংলাদেশের জন্য ক্যান্সার, বাংলাদেশের অস্তিত্বের জন্য ক্যান্সার, বাংলাদেশের 20 কোটি মানুষের কল্যাণের জন্য ক্যান্সার। দর্শকবৃন্দ, জেনারেল ওয়াকার যেই মুহূর্তে দেখেছে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছে, তার আগের থেকে মাইন্ডসেট বিডিআর পিলখানা ম্যাসাকারের বিচার করতে দেয়া হবে না। বিভিন্ন জায়গায় কমিশন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্য সব, ডক্টর মোহাম্মদ ইউনূস জান পরাণ দিয়ে জীবনের এই সন্ধিক্ষণে এসে দাঁড়িয়ে চিন্তা করেছিল, আমি গ্রামীণ ব্যাংক, ম্যাক্রো ইকোনমি তৈরি করে আমি শান্তির জন্য বিশ্বে নোবেল পেয়েছি, কিন্তু আমার সবচেয়ে বড় নোবেল হবে আমি বাংলাদেশকে যদি ফিক্স করে যেতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস সৎ উদ্দেশ্য নিয়ে চেষ্টা করলেন দেশে এসে দেশটাকে গড়তে। দর্শকবৃন্দ, অনেকে বলেছে ডক্টর ইউনূস সম্পর্কে অসম্মান করে বলেছে উনি এই উপদেশটাকে নিয়েছে, ওই উপদেশটাকে নিয়েছে, এই করেছে, কেন নিয়েছে। দর্শকবৃন্দ, দিস ইজ মাই অ্যান্সার। আপনাদেরকে একটা জিনিস আপনাদেরকে আমি বুঝাই, আপনারা বুঝবেন। একজন জেনারেলকে যুদ্ধে পাঠানো হয়, একজন জেনারেল যেই মুহূর্তে যুদ্ধে যায়, যুদ্ধে যাওয়ার সময় তাকে সৈন্যদের দেওয়া হয়, 1000 সৈন্য দেওয়া হয়। 1000 সৈন্যের ভিতরে 100 বিকলাঙ্গ থাকতে পারে, 100 বেঈমান থাকতে পারে,
কিন্তু জেনারেল প্রথম দিনই বলে না, না আমি এদেরকে নিয়ে যুদ্ধ করাবো না, এদেরকে নিয়ে যুদ্ধ করাবো না। বিষয়টা কি জানেন? একজন জেনারেলের দায়িত্ব যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করানো। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে পাড়া দিয়ে বুঝেছিলেন হি সারাউন্ডেড বাই ওয়াকারের কতগুলো বেঈমান এবং ভারতীয় কতগুলো হারামজাদা শুয়োর তাকে ঘিরে রেখেছে। বাংলাদেশি সেন্টিমেন্ট নিয়ে এই বিষয়টা আপনারা বুঝবেন কি বুঝবেন না আমি জানি না। একা একা চিন্তা করুন, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে গিয়ে দায়িত্ব গ্রহণের পরে উনি টের পেয়েছে, ওই সময় উনি যদি রাগ করে বলতেন আমি চলে গেলাম, হোয়াট ইজ দ্য সলিউশন? এইটাই কি বুদ্ধিমানের কাজ হতো? অনেকে বলে জেনারেল ডক্টর মোহাম্মদ ইউনূস এটা করছে, অমুককে নিয়োগ দিছে, অমুককে নিয়োগ দিছে। না দর্শক বৃন্দ, না। প্রিয় দেশবাসী, যতজন বিতর্কিত লোককে দায়িত্ব দেওয়া হয়েছে এর প্রত্যেকটা নিয়োগের পিছনে জেনারেল ওয়াকার, এর প্রত্যেকটা নিয়োগের পিছনে চপ্পু, এর প্রত্যেকটা নিয়োগের পিছনে আসিফ নজরুল। তারা বলেছে এখন আতুল লোলা খোরা এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে দিয়ে বলেছে এদেরকে দিয়ে আমাদের কাজ করাতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে দুইটা অপশন, বলা ওকে আমি এদেরকে নিয়ে কাজ করাইতে পারবো না, না করাইতে পারলে আপনি চলে যান। উনি রিজাইন করলো, এটা ছিল ওনার অপশন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার জীবনে ফেইলিউর মেনে নেন নাই। হি ইজ এ গুড ম্যানেজার, হি ইজ এ গুড প্যাট্রিয়ট, হি ইজ এ গুড ভিশনারি। উনি বোঝার পরেও উনি বললেন না, আই এম নট গোয়িং টু অ্যাকসেপ্ট মাই ফেইলিউর, আই উইল স্টিক টু ইট। বাংলাদেশের 20 কোটি মানুষের দায়িত্ব একটা ইমানি দায়িত্ব হিসাবে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস দাঁড়িয়ে গেলেন, এখনো দাঁড়িয়ে আছেন। এই বেঈমান নাফরমান ফাসিকদেরকে পাশে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস কাজ করে যাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এই বেঈমানদেরকে চিনতে পারলেন, এই অথর্বদেরকে চিনতে পারলেন, লুলাকুরাদেরকে চিনতে পারলেন। উনি তখন চিন্তা করলেন আমি যদি এখন বলি এদেরকে নিয়ে দেশ গড়া সম্ভব না, 20 কোটি বাংলাদেশিদেরকে এতিম বানানো হবে, আমার মা বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে দেয়া হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এর মধ্যেই কাজ শুরু করলেন শত্রুদের মধ্যে থেকে, এবং কাজ করছেন। এবং দূরে থেকে জেনারেল ওয়াকার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যেকটা স্টেপকে বাধাগ্রস্ত করছিলেন। এই জেনারেল ওয়াকার হাসিনার পরামর্শে, ভারতের পরামর্শে, ভারতের সেনা প্রধানের পরামর্শে, রয়ের সহযোগিতায় এবং 30 থেকে 32 জন জেনারেল আশেপাশে সিনিয়রদেরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যেকটা পদক্ষেপকে বাধাগ্রস্ত করছিলেন। আমাদের বাংলাদেশিদের ভাগ্য, ডক্টর মোহাম্মদ ইউনূস he did not give up। উনি বলেছেন আতুর দাও, লুলা দাও, খোড়া দাও, আমি যাচ্ছি না, এই বাংলাদেশকে আমি ফিক্স করব। ধৈর্য দর্শকবৃন্দ, প্রিয় দেশবাসী, ধৈর্য, ধৈর্য এবং যোগ্যতা এবং পরিশ্রম এবং মেধা শিখুন আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। উনি সারেন্ডার করেন নাই। জেনারেল ওয়াকার ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র, একের পর এক ষড়যন্ত্র সে চালিয়ে যাচ্ছে। সে যেদিন বলেছে ফুল স্টপ আঙ্গুল দেখায়া, এই ফুল স্টপ কি? অর্থাৎ সে যা বলছে এরপরে আর কোনো কথা নাই। কি জানেন? রাষ্ট্রীয়ভাবে তার ফুল স্টপ তো দূরে, তার হাইফেন দেওয়ার কোনো অধিকার নাই। অর্থাৎ কি? যেদিন সে বলেছে there is no but no if, সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের অথরিটিকে সে চ্যালেঞ্জ করেছে। ইংরেজদের
বিশ্বাস সাপ্লাইকারীর সন্তান, বাংলাদেশের নব্য মীর জাফর ওয়াকার খান আমাদের সর্বজন সদ্য ডক্টর মোহাম্মদ ইউনূসের অস্তিত্বকে চ্যালেঞ্জ করেছে, যেদিন বলেছে নো বাট নো ইফ। যেই লোকটা জাস্ট প্রজাতন্ত্রের কর্মচারী, বেতনভুক্ত কর্মচারী, পৃথিবীর কোথাও যার কোনো অর্জন নাই, সেই কুত্তার বাচ্চা ডক্টর মোহাম্মদ ইউনূসের অথরিটিকে চ্যালেঞ্জ করে বলে নো বাট নো ইফ। জেনারেল ওয়াকার বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে আজ অবধি বাংলাদেশে যতবার আপরেজিং হয়েছে, প্রত্যেকটা আপরেজিং এর পিছনের মদতদাতা জেনারেল ওয়াকার নিজে। জেনারেল ওয়াকার আজও ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে যাচ্ছে, ভারতের সাথে কোঅর্ডিনেশন করে ষড়যন্ত্র করে যাচ্ছে। সবাই তাকে হুঁশিয়ার করেছে, আমিও তাকে হুঁশিয়ার করেছি, বিভিন্ন ভাবে তাকে বলা হয়েছে। কিন্তু একটা কথা আমি গতকালকে বলেছি, যেই লোকের বাবা, যেই লোকের দাদা এবং নানা ছিল বাংলাদেশ মানে বেইমানি করে, যারা খান বাহাদুর টাইটেল দিয়ে আবার ফুটায় আমরা খান বাহাদুর। দর্শকবৃন্দ, এটা রাগের কথা না, এটা রাগের কোনো কথা না। সত্যিকার অর্থে দেশপ্রেমিকরা খান বাহাদুর পাওয়ার পরেও, স্যার পাওয়ার পরেও তাদেরকে জীবিত রাখে না ব্রিটিশ রাজ। নবাব স্যার সলিমুল্লাহর দিকে তাকিয়ে দেখেন, সে মাগি সাপ্লাই দেয় নাই, সে ইংরেজদেরকে রসদ সাপ্লাই দেয় নাই, সে ইংরেজদের পাছা চাটে নাই, যেটা ওয়াকারের দাদা ফজলুর রহমান আর নানা সাদেক খান করছে। আলু সাপ্লাই দিছে, মাগি সাপ্লাই দিছে ওয়াকারের বাবা, ওয়াকারের দাদা এবং নানা। ওয়াকার তো জন্মগতভাবেই বেঈমান। নারায়ণ চন্দ্র পালের বংশধর হাসিনা মাগি এবং রেহানা মাগি, এরা তো জন্মগতভাবে বেঈমান, এরা তো অভিশপ্ত, ওরা তো আসলে মালাউন, জাস্ট মুসলমান নামধারী মালাউন। দর্শক মধ্যে আমি প্রায় বলেছি, ওই দিন কথা প্রসঙ্গে বলেছি, প্রত্যেক হিন্দু হিন্দু না, হিন্দুদের মধ্যে অনেকে আছে যারা মালাউন। প্রত্যেকটা মুসলমান নামধারী মুসলমান না, তাদের মধ্যেও রয়েছে মালাউন। জেনারেল ওয়াকার হাসিনা এবং ভারতের প্রি প্ল্যান অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে আনস্টেবল করার জন্য, আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য আন্দোলন করাইছে। ইসকন দিয়ে আন্দোলন করাইছে, ছাত্রলীগ দিয়ে আন্দোলন করাইছে, যুবলীগ দিয়ে আন্দোলন করাইছে, আনসার পিডিপি দিয়ে আন্দোলন করাইছে, গার্মেন্টস এর লোকজনদেরকে দিয়ে আন্দোলন করাইছে। এমন কোন দিক নাই, এর প্রত্যেকটা জায়গার ব্লেসিং ছিল জেনারেল ওয়াকারুজ্জামানের। এত কিছু করানোর, এত কিছু বলার কারণ একটা, দর্শকবৃন্দ, এই জেনারেল ওয়াকার এবং আসিফ নজরুল এবং চুপ্পু এদের বর্তমান কেন একটু অসহনীয় আচরণ করছে গত কয়েকদিনে। অনেকেই জানতে চেয়েছে যে ভাই কি এমন হলো যে আপনার মনে হলো পরিস্থিতি হাতের নিয়ন্ত্রণে যাচ্ছে। কারণ একটা, গতকালকে আমি বলেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস চায়না সফরকালে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয়ে উনি সিদ্ধান্ত নেবেন। দ্যাটস ইনক্লুড বাংলাদেশের বেশ কয়েকটা করিডোর, বাংলাদেশের কয়েকটা নদী, বাঁধ, প্রকল্প, গেট এবং রোহিঙ্গা, এসব ব্যাপারে বিভিন্ন জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস চায়নায় গিয়ে কয়েকটা সিদ্ধান্ত নেবে। এবং আপনাদেরকে আমি লিখিত দেই, প্রত্যেকটা সিদ্ধান্ত হবে ফর দ্য বেনিফিট অফ বাংলাদেশ। উনি জিতবে প্রত্যেকটা নেগোসিয়েশনে, আমি এটা বলছি না, কিন্তু এমন সিদ্ধান্ত নেবে যার একটা আলটিমেট গোল থাকবে, গোলটা থাকবে বাংলাদেশের জন্য অভিশাপ না, বাংলাদেশের জন্য হবে আশীর্বাদ। এবং আরো একটা কথা দর্শকবৃন্দ, আপনারা মনে রেখেন, বাংলাদেশের জন্ম লগ্ন থেকে এই প্রথম একজন ব্যক্তি
আমাদের দেশের দায়িত্ব নিয়েছেন যিনি পৃথিবী ব্যাপী তা যার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইসলামিস্টরা পছন্দ করে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কমিউনিস্টরা পছন্দ করে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুর্জোয়ারা পছন্দ করে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে শত্রুরা পছন্দ করে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে মিত্ররা পছন্দ করে। এর কারণ এটা না যে ওনার যোগ্যতা নাই, ওনাকে যে কোনো ভাবে ব্যবহার করা যায় না। উনি একজন ব্যক্তি যার নিজস্ব একটা মতবাদ আছে, যার নিজস্ব একটা ইনভেনশন আছে, ওই ইনভেনশনকে সবাই সম্মান করে। তারা চিন্তা করেছে they can work with Dr. Mohammad Yunus. Everyone is open to take counseling from Dr. Mohammad Yunus. যে কোনো বাংলাদেশের যে কোনো সরকার প্রধানের জন্য it would have become a difficult task to go to China and cut a deal. কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ইটস নট এ ডিফিকাল্ট টাস্ক। দর্শকবৃন্দ, it will never become a difficult task for Dr. Mohammad Yunus because he handled it. He knows how to do it. This guy knows. He's a general. যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার মতো জেনারেল ডক্টর মোহাম্মদ ইউনূস না। হাসিনা মাগি কথায় কথায় বলেছে হাসিনা পালায় না, মাগি পালিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কনভিক্ট করে হাজতের দ্বার প্রান্তে নেওয়ার পরেও ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ থেকে পালায় না। আপনাদেরকে সবাইকে একটা কথা আমি বলে রাখি, আমরা প্রায় বলি বাংলাদেশ পিরাউলিয়ার দেশ, বাংলাদেশ ভালো মানুষের দেশ, কিন্তু দেশের মানুষের অবস্থা নৈতিকভাবে যা গিয়েছে গর্ব ধরে আমরা কি এখন বলতে পারি আমার দেশ ভালো মানুষের দেশ? যেই দেশে হাসিনা জন্মায়, যেই দেশে ওয়াকার জন্মায়, যেই দেশে এইচ.এম. কামাল জন্মায়, যেই দেশে আতিয়ার জন্মায়, যেই দেশে আসিফ নজরুল্লাহ জন্মায়, যেই দেশে বেজন্মা ফারুকিরা জন্মায়। দর্শকবৃন্দ, কষ্টের কথা, গতকালকের আমি দেখেছি সময় টিভির কোন এক বুর্জোয়া হারামজাদা আইএসআই ছবি তুলে স্টেট ডিপার্টমেন্টে বলেছে বাংলাদেশের উপরে কোন স্যাংশন দিবে কিনা। সময় টিভি কি করে বাংলাদেশে এখনো থাকে? জেনারেল ওয়াকার এখনো ওখানে বসে সেনাপ্রধান হিসাবে সেনাবাহিনীকে ম্যানিপুলেট করছে, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ম্যানিপুলেট করছে, বাংলাদেশের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে ম্যানিপুলেট করছে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে তারা ম্যানিপুলেট করছে। কারণ জেনারেল ওয়াকার ইজ দ্য ওয়ান। এই যে দেখেন না, মনির হায়দারের মতো সামাজিক বেশ্যা তাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়। দেখেন নাই মুশফিক ফজল আনসারীকে অ্যাপয়েন্টমেন্ট দেয় রাষ্ট্রদূত কোন জায়গা? দেখেন না কোথাকার ফারুকি না কারুকি কত বালছল তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয়। সব ওয়াকার, সব ওয়াকার। এখন একটা কথা আমি বলতে পারি, দর্শকবৃন্দ, আপনাদের চোখের সামনে আপনারা যদি দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব সমন্বয়ক বর্তমানের রাজনীতিকে ডিফিকাল্ট করে সামনে এগিয়ে যেতে চাচ্ছে, তাদেরকে আমরা কি সমর্থন করতে পারি নাকি তাদের দিকে আমরা পিঠ ঘুরিয়ে দিতে পারি? একটা কথা কেউ কেউ বলার চেষ্টা করছে, হাসনাত আব্দুল্লাহ মিথ্যা কথা বলছে, আবার কেউ কেউ বলছে আসিফ মাহমুদ রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা করতে পারে নাই, জেনারেল ওয়াকার বললেও এটা লুকানো উচিত। আমি একটা কথা আপনাদের কাছে বলতে চাচ্ছি, যেসব বোদ্ধারা বলছে আসিফ নজরুল, আই এম সরি, আসিফ মাহমুদ না ওর নাম কি, যে ছেলেটা মাহমুদ বলেছে যে প্রথম মিটিং এ ওয়াকা সম্পর্কে বলেছে যে ওয়াকা একে চায় নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চায় নাই। দর্শক, আমি একটা কথা বলি,
বাংলাদেশের টক শোতে বিভিন্ন লোকজন এখন বলে আসিফ মাহমুদ ঠিক বলেছে। থ্যাংক ইউ তারেক সাহেব, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। একটা কথা বলে যে আসিফ রাষ্ট্রীয় গোপনতা কনফিডেন্সিয়ালিটি রক্ষা করতে পারে নাই। আমি যদি ওই মাদারসানকে জিজ্ঞাসা করি গোপনীয়তা কোনটা, if someone is going to conspire against my country, if someone is going to conspire against the existence of my motherland, should I stay quiet or do something? You stupid son of a bitch! সময় টিভিতে বসে তোমরা বলো আসিফ মাহমুদ তা কনফিডেন্সিয়ালিটি রক্ষা করতে পারে নাই, বেশ্যার ছেলে। হাসনাত আব্দুল্লাহকে যে অফার দেওয়া হয়েছে এটা নিয়ে অনেকে বলে তোমাদের ডাকে আমাদের ডাকে না কেন, বলদের বাচ্চা। সবার পায়ের জুতার সাইজ এক না। যারা বলে তোমাদেরকে ডাকে, আমি তাদেরকে বলছি আমাদেরকে ডাকে না কেন, তোমাদেরকে ডাকে না কারণ তোমরা খালি পায়ে হাঁটো। আমি বলি না হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ কোরআনের আয়াত পড়ে, কিন্তু একটা কথা বলি, জুলাই আগস্টের আন্দোলনে ওরা যে ভূমিকা রেখেছে অন্য কেউ এই ভূমিকাটা রাখে নাই। দেয়ারফর একজন বাংলাদেশী হিসাবে আই এম জাস্ট গ্রেটফুল টু দেম। হাসিনাকে তারা সক্ষম হয়েছে বিতাড়িত করতে, ভারতীয় আগ্রাসনকে তারা রুখে দিয়েছে, এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি বলবো না নাহিদ, আসিফ, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস এরা পারফেক্ট, আমি এই কথা বলছি না। ওদের এমন অনেক অভিজ্ঞতা নাই, ওদের এমন অনেক যোগ্যতা নাই, কিন্তু একটা জিনিস আছে, ওদের আন্তরিকতা, ওদের দেশপ্রেমকে আমি সম্মান করি। দর্শক বিরুদ্ধে একটা কথা আমাদের সবার বুঝতে হবে। আমি মনে করি হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, নাহিদ এদের জীবন আশঙ্কার মধ্যে আছে। এদেরকে যে কোনো সময় গ্রেফতার করতে পারে, এদেরকে গুলি করে ফালাইয়ে দিতে পারে, এগুলো নরমাল হতে পারে। কারণ হাসিনা এবং র এবং ভারত এবং ওয়াকার তারা সবাই কাজগুলো করেছে। ওয়াকারের মুখোশ খুলে দেওয়ার জন্য হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ তাদের ভূমিকাকে আমি সশ্রদ্ধ সালাম জানাই এবং উই আর দ্য পিপলের পক্ষ থেকে আমি তাদেরকে মোবারকবাদ জানাই যে জেনারেল ওয়াকারের সঠিক মুখোশ খোলা হলো। এখন সশস্ত্র বাহিনী বাংলাদেশের একটা রেসপেক্টেবল ইনস্টিটিউশন, রিলায়েবল ইনস্টিটিউশন, ডিপেন্ডেবল ইনস্টিটিউশন। বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট কর্নেল অথবা মেজর, আমি জুনিয়র অফিসারদেরকে দৃষ্টি আকর্ষণ করে আমি একটা কথা বলি, বিদ্রোহ ব্রিগেডিয়ার জেনারেল বা মেজর জেনারেলরা করে না। আপনাদের ভিতরে পার্মানেন্টলি সুপারসিডেড অফিসারের অভাব নাই, আপনাদের ভিতরে অসম সাহসী যোদ্ধাদের, দেশপ্রেমিকদের অভাব নাই। বাংলাদেশকে ওয়াকার মুক্ত করতে হবে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে শেখ পরিবারের যে কোনো সদস্য সশস্ত্র বাহিনীতে আছে তাদের থেকে মুক্ত করতে হবে। আওয়ামী লীগের প্রতি বিন্দু মাত্র সহমর্মিতা আছে, ভারতের প্রতি বিন্দু মাত্র সহমর্মিতা আছে, এদের প্রত্যেককে সশস্ত্র বাহিনীর থেকে সমূলে উৎপাদন করতে হবে। কোন জায়গায় যদি প্রমাণ হয় এরা মুজিব পরিবারে অথবা আওয়ামী পরিবারে যে যেখানে আছে তাদেরকে চিহ্নিত করুন, এদেরকে উৎপাদন করুন এবং শুরু করুন জেনারেল ওয়াকারকে দিয়ে। জেনারেল ওয়াকারের মতো কুলাঙ্গার, জেনারেল ওয়াকারের মতো বেঈমান, জেনারেল ওয়াকারের মতো মিথ্যাবাদী, জেনারেল ওয়াকারের মতো
14 মুখের শয়তান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হওয়ার কোন যোগ্যতা রাখে না। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে গ্রেফতার করে এর বিচার করতে হবে। ইনসাবঅর্ডিনেশন এবং চেইন অফ কমান্ডে ডক্টর ইউনূসকে অসম্মান করার জন্য তাকে গ্রেফতার করে তাকে বিচার করতে হবে। আসিফ নজরুল এর উপরে ফোকাস করে থাকে, নজরদারিতে রাখতে হবে। এবং এই কাজটা কারা করবে? বর্তমান সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সামনে টেবিল বোঝাই করার সিদ্ধান্তের জন্য পড়ে আছে বহু কিছু। এই কাজগুলো কে করবে? একটা কথা আপনাদেরকে আমি বলি, আমার একটা অভিজ্ঞতার কথা বলি, ছোট্ট অভিজ্ঞতা। দেশ চালানোর ক্ষেত্রে এই অভিজ্ঞতা কোনো অভিজ্ঞতা না, তারপরেও আমি আপনাদেরকে বলি। আমেরিকায় একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, স্টোরটার নাম মেসিস, অত্যন্ত বড় একটা স্টোর। আমি জেকব মিল্টন ছিলাম এই মেসির একটা স্টোরে। আমি প্রথম I become group sales manager, then I become senior manager. At one point I become director of operation. আমাকে $1 বিলিয়ন একটা স্টোরে পাঠানো হলো। আমি যখন ওখানে গেলাম ব্যবস্থাপনার ক্ষেত্রে, আমি দেখলাম মাই গড, আমাকে কেউ কোঅপারেট করছে না। কারণ আমি বাংলাদেশি, কারণ আমি মুসলমান, কারণ আমার গায়ের রং সাদা না, আমাকে কেউ কোঅপারেট করছে না। আমি বুঝে গেলাম আমাকে এদের মধ্যেই কাজ করতে হবে। হয় আমাদের এদের মধ্যেই কাজ করতে হবে, নতুবা আমাকে কুইট করতে হবে। দর্শকবৃন্দ, আমি প্রত্যেকটা সেকশনে যেতাম, অগোছালো, কাজ হচ্ছে না। প্রত্যেকটা ডিভিশনে আমি চারিদিকে তাকাতাম, কাজ হচ্ছে না। সিকিউরিটির দিকে তাকাতাম, কাজ হচ্ছে না। লস প্রিভেনশনের দিকে তাকাতাম, কাজ হচ্ছে না, কাজ করছে না। তখন আমি একটা কাজ করলাম, আমি বেছে বেছে একটা সোয়াট টিম করলাম এবং তাদেরকে বললাম যে তোমাদের এবার আমি যে রোলটা বিভিন্ন জায়গায় অ্যাটাক করে আমি যেভাবে ইম্পোজ করি, তোমাদেরকে এই কাজগুলো স্টোরের মধ্যে করতে হবে। আমার স্টোরটা ছিল রুজবেল্ট ফিল্ড মল, মেসিস। স্টোরটা ছিল $1.9 বিলিয়ন স্টোর। ইটস নট এ স্মল স্টোর, বিগ স্টোর। আমার 3.5 মাস লেগেছিল টোটাল স্টোরকে কন্ট্রোল করতে। এই কথাটা কেন বললাম? বাংলাদেশের সরকারের প্রত্যেকটা স্ট্রাকচারের ভিতরে ভিজিলেন্ট তৈরি করতে হবে। ফর এক্সাম্পল, আর্মিতে আপনাদের ভিতরে ভিজিলেন্ট তৈরি করতে হবে, যে ওয়াকারের অনুসারী কারা আছে তাদেরকে চিহ্নিত করতে হবে। সরকারি অফিস আদালতে ভারতে তাবেদার কারা কারা আছে খুঁজে বের করতে হবে। আপনারা যদি কোনো একটা অফিসে চাকরি করেন, আপনারা জানেন ওই অফিসে ভারতের দালাল কয়জন, চিহ্নিত করুন। আমরা যদি সবাই সক্ষম হই, আপনারা যদি সবাই সক্ষম হন, ভারতীয় দালাল কারা, ওয়াকারের সমবেথী কারা, হাসিনার সহকর্মী কারা, এদেরকে যদি চিহ্নিত করে তাদের মুখোশ খুলে দেন, যেভাবে হাসনাত খুলেছে, যেভাবে আসিফ খুলেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজ করতে অনেক সহজ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ, উদাহরণ দেয় আপনাদেরকে, ফর এক্সাম্পল, আপনি কোন কলেজে চাকরি করছেন এজ এ প্রফেসর, আপনি প্রিন্সিপাল না, কিন্তু আপনি জানলেন প্রিন্সিপাল হাসিনার দোসর, ভারতের দোসর, আওয়ামী দোসর। ওই প্রিন্সিপালের বিরুদ্ধে রুখে দাঁড়ান। একা রুখে দাঁড়াবেন না, বাংলাদেশি প্যাট্রিয়টদের নিয়ে রুখে দাঁড়ান। গণপূর্ত মন্ত্রণালয়তে যারা কর্মরত আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে যারা কর্মরত আছেন, শিক্ষা মন্ত্রণালয়তে যারা কর্মরত আছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়তে আপনারা যারা কর্মরত আছেন, প্রত্যেকটা মানুষ যার যার জায়গায় দাঁড়িয়ে যান। কারা ভারতের সমর্থক, কারা হাসিনা সমর্থক, কারা ওয়াকার সমর্থক, তাদেরকে চিহ্নিত করুন। এরা গণ দুশ্মন, এরা জাতির দুশ্মন, এরা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য এরা ক্যান্সার। বাংলাদেশকে ক্যান্সার মুক্ত করার জন্য মুজিব পরিবারের প্রত্যেকটা সদস্যদেরকে চিহ্নিত করতে হবে।
বাংলাদেশের 20 কোটি মানুষকে ক্যান্সার মুক্ত করার জন্য আমাদেরকে আওয়ামী লীগ মুক্ত হতে হবে। কারণ আওয়ামী লীগ বাংলাদেশের কোন রাজনৈতিক দল না, এটা ভারতের রাজনৈতিক দল। আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যারা চিন্তা করছেন তাদেরকে শুধু একটা কথা আমি মনে করিয়ে দেই, স্পেশালি বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল গণতন্ত্রের কথা চিন্তা করে। জীবন দিয়ে তাকে প্রমাণ করতে হয়েছে সে ভুল ছিল। আজকের বিএনপির এই ভূমিকা নিয়ে আর আমি কথা বলতে চাই না। আমি উপসংহারে একটা কথা বলবো, আর্মিতে জেনারেলরা কখনো বিপ্লব করে না। কারা বিপ্লব করে আপনারা তা জানেন। আর কারো যদি হেডাপ থাকে দাঁড়িয়ে যান। একটা কথা, যারাই দাঁড়িয়ে যাবেন আপনাদের জন্য একটা অ্যাডভাইস, 3টা লেয়ারকে ডিস্ট্রয় করতে হবে। প্রথম 3টা লেয়ার, সেনা প্রধান এবং তার পাশে 3টা লেয়ারকে পুরোপুরি উপড়ে ফেলতে হবে। যারা জেনারেল ফায়েজের কথা বলছে, জেনারেল ফায়েজ আর্মি চিফ হবে, সে পাকিস্তানের সাথে কানেকশন আছে, ইটস এ ড্রামা। আপনারা নিজেরা ইনভেস্টিগেট করুন। আপনারা প্রত্যেকটা অফিসে, সরকারি অফিস আদালতে আপনারা ভিজিলেন্ট হবেন। ইফ ইউ সি সামথিং, সে সামথিং। কিছু দেখলে প্রতিবাদ করতে দাঁড়িয়ে যান। আপনি যদি সামান্য কেরানিও হন, আপনি যদি দেখেন আপনার বস দুর্নীতি করছে, দাঁড়িয়ে যান। বাংলাদেশকে ক্যান্সার মুক্ত হওয়ার জন্য ডক্টর ইউনূস একা এনাফ না, আমাদের সবাইকে একত্রে দাঁড়াতে হবে। যতক্ষণ পর্যন্ত 3 বাহিনীর প্রধানকে রিপ্লেস করা না হয়, যতক্ষণ পর্যন্ত 3 বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারদেরকে রিপ্লেস করা না হয়, যতক্ষণ পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়কে পুরোপুরি ওয়াকার মুক্ত করা না হয়, ভারত মুক্ত করা না হয়, যতক্ষণ পর্যন্ত সেনানিবাসকে র মুক্ত করা না হয়, ততক্ষণ পর্যন্ত আমার দেশ নিরাপদ না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঠিক নেতৃত্ব যদি চলে আসে এবং সেনাবাহিনীর ভিতর থেকে, সশস্ত্র বাহিনীর মধ্য থেকে যদি র মুক্ত করা হয়, সেনাবাহিনী সশস্ত্র বাহিনীকে পুনরায় ঢেলে সাজাতে হবে। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আবারও বলি, প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা ইউনিটে, প্রত্যেকটা স্থানে আপনাদেরকে সূক্ষ্মভাবে দৃষ্টি রাখতে হবে। ওয়াকারের সমবেথী যারা আছে খুঁজে বের করুন। আওয়ামী লীগের ওয়াকারকে, আওয়ামী লীগকে, হাসিনা শেখকে আলাদা করা যাবে না, এরা সব এক। ওয়াকার, মুজিব শেখ পরিবার, আওয়ামী লীগ এবং ভারতীয় র, এরা এক। এদেরকে আলাদা করে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। এদেরকে চিহ্নিত করে এদেরকে ধ্বংস করুন। বাংলাদেশকে টিকানোর জন্য এর কোনো বিকল্প না। কখনো বলবেন না যে আপনাদেরকে হুঁশিয়ার করা হয় নাই। আপনাদেরকে বারবার বলছি, বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে, বাংলাদেশের 20 কোটি মানুষের অস্তিত্বের রক্ষার্থে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর রিফর্ম ম্যান্ডেটরি। দর্শকবৃন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে বাংলাদেশ সময় রাত্র 11টার সময় অন্য বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।